ভাইপো কাকিমার মধ্যে সম্পর্ক। কাকিমা শুধু শারীরিক সম্পর্কে রাজি, বিয়েতে নয়। ভাইপো বিয়ের জন্য চাপ দিতেই তাকে তুলে নিয়ে গিয়ে খুন, তারপর দেহ কুঠুরিতে ভরে কুঠুরির মুখ প্লাস্টার। নিহত যুবক মালদার সাদ্দাম নাদাত, গ্রেফতার তার কাকিমা মৌমিতা হাসান। আপনার সাথে কতদিনের সম্পর্ক ছিল? আমার সাথে কোনো সম্পর্ক ছিল না, আমাকে ব্ল্যাকমেল করতো। কিভাবে ব্ল্যাকমেল করতো? আমি সুইসাইড করবো, তোমার হাজবেন্ডকে মেরে ফেলবো, বাচ্চাকে মেরে ফেলবো, এগুলো সবসময় বলতো, ভয় দেখাতো। আপনি কি করেছেন? মেরে দিয়েছেন? হ্যাঁ, আপনি কেন মারলেন? আমার হাজবেন্ডকে মেরে ফেলছিল, অনেক কিছু করেছিল। একটা মেয়েকে ফিজিক্যালি যত রকম ভাবে অ্যাকিউজ করা যায় সব কিছু করেছিল, বাধ্যতামূলক কাজ করতে বাধ্য হয়েছিল। খুনের হুমকি থেকে যৌন হেনস্থা, ভাইপোর বিরুদ্ধে নানা অভিযোগ কাকিমার, কিন্তু পুলিশের তদন্তে উঠে আসছে অন্য তথ্য। 31 বছরের ভাইপো, 29 বছরের কাকিমা। অনেকদিন ধরেই সাদ্দামের সঙ্গে তার কাকিমার মৌমিতার সম্পর্ক। কাকিমার কাছাকাছি থাকতে তার বাড়িতে অফিস খোলে সাদ্দাম। নিজের বাড়ি পুকুরিয়া থেকে প্রায় 15 কিলোমিটার দূরে মালদা শহরের সানি পার্কে। মৌমিতার স্বামী স্কুল শিক্ষক, সারা দিন বাইরে, আর বাড়িতে সাদ্দাম। কাকিমা ভাইপো দিনভর একসঙ্গে। জমির কেনাবেচা করতেন সাদ্দাম, সেই সঙ্গে ছিল ভিন রাজ্যে শ্রমিক সরবরাহের ব্যবসা। পরিবারের দাবি, কাকিমার সঙ্গে এমনই ঘনিষ্ঠতা ছিল যে ব্যবসার লক্ষ লক্ষ টাকা মৌমিতার কাছে রাখতেন সাদ্দাম। তদন্তকারীদের দাবি, মৌমিতার প্রতি সাদ্দামের দুর্বলতা বাড়ছিল। কাকিমাকে তিনি বিয়ে করতে চান, এর জন্য চাপ দেওয়া শুরু করেন সাদ্দাম, কিন্তু কাকিমা বিয়ে করতে নারাজ। তিনি শুধু শারীরিক সম্পর্কেই রাজি, তাই সাদ্দাম বিয়ের জন্য চাপ দিতেই খুনের ছক কষে মৌমিতা, এমনই মনে করছে পুলিশ। জেরায় মৌমিতা জানিয়েছে, প্রথমে মালদা থেকে সাদ্দামকে দক্ষিণ দিনাজপুরে নিয়ে যায় তপনে মৌমিতার বাবার বাড়ি, সেখানেই সাদ্দামকে খুন করা হয়। প্রথমে অচৈতন্য, তারপর ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ, মৃত্যু নিশ্চিত করতে এরপর মাথায় আঘাত। খুনের পর দেহ প্লাস্টিকে মুড়ে চিলে কোঠায়, সেখানে কুঠুরিতে দেহ ঢুকিয়ে কুঠুরির মুখ প্লাস্টার করে দেওয়া হয়। গ্রেফতারের পর খুনের কথা স্বীকার করে মৌমিতা। তপনে তার বাবার বাড়ির কুঠুরি থেকে উদ্ধার করা হয় সাদ্দামের দেহ। নিউজ 18 বাংলা। আর জয়নগরের খবর দেখুন, মদ্যপরা হামলা চালালো। কেন? প্রতিবাদ করা হয়েছে। প্রতিবাদীকে খুন করলো মদ্যপরা। মত্ত অবস্থায় একেবারে বাড়ির সামনে হই হই রই রই মদ খাওয়ার প্রতিবাদ। 50 জন, প্রায় 50 জন মিলে হামলা চালালো। একজন খুন হলেন, মহিলা সহ আহত আরো অনেকে। শুধু এই দিনই নয়, এর আগেও এরা এরকম ভাবে হামলা চালিয়েছে, তাণ্ডব চালিয়েছে মদ খেয়ে। সরাসরি চলে যাব প্রতিনিধি অর্পণের কাছে, কারণ এর আগেও হামলা চালিয়েছে, আবার হামলা এইরকম ভাবে। পুলিশ কি করছে? দেখো এখানেই প্রশ্ন, এবং এলাকাবাসী তারা যেটা অভিযোগ করছেন, 1-2 দিন নয়, মাসের পর মাস তারা একটা টিম তারা এসে হামলা চালায় এবং সেখানে লোককে শাসানি দেয়। এবং মদ্যপ অবস্থায় এলাকায় এই বৈজবাড়ি যে গ্রাম রয়েছে সেখানে তারা ক্রমাগত রাত অন্ধকারে সেখানে এসে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে। আর তারই প্রতিবাদ করেছিলেন এই ব্যক্তি এবং এলাকার মানুষজন, এবং যার জন্য গতকাল রাত্রে তারা হামলা চালালো, 2 জন আহত হলো। আজকে সকালবেলা সদল বলে এসে তারা আবার হামলা চালালেন এবং এই ব্যক্তির মৃত্যু হলো। যা এলাকার মানুষজন তারা ক্ষোভ প্রকাশ করেছেন, পুলিশের উপরে যেমন তারা ক্ষোভ প্রকাশ করেছেন, তেমন স্থানীয় যারা প্রতিনিধি রয়েছেন, গ্রাম পঞ্চায়েতের সদস্য, তাদের বিরুদ্ধেও। এবং এই ঘটনায় শুধু একজনের মৃত্যু নয়, আরো 5 জন গুরুতর জখম। আর সেই কারণেই অভিযুক্তদের যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার করা হবে, সেই কারণে তারা পুলিশের কাছ থেকে কার্যত মৃতদেহ নিয়ে বাড়িতে চলে গেল, এবং সেখানে প্রায় 4 ঘন্টা পর সেখান থেকে মৃতদেহ উদ্ধার করলো পুলিশ, এবং আগামীকাল তার ময়নাতদন্ত হবে। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে। বেশ, পাশাপাশি গ্রাম, ওই গ্রাম থেকে এসে আমাদের এখানে বাড়ি ফেলে মেরে গেছে। অথচ যে প্রতিবাদ করেছে তাকে মারেনি, তার আমরা ভাই হই, তার বৌদি হই, তাদেরকে মেরে চলে গেছে। ওকে না মারতে পারলে কি হবে? ওর ফ্যামিলি বর্গকে যাকে পাবো তাকে মারবো। আমাদের ধরে এখানে মারধর করেছে, পুলিশকে জানিয়েছি। আর দাদারা বলছে মদ খেয়ে এসেছি, তোরা বাড়িতে থাকবি, তোরা এখানে মা বোন তুলে গালাগালি দিচ্ছি কেন, দরজা লাথি মারছি কেন? আমার স্বামী এসছিল, এসে আমার চাষা শ্বশুর আর গ্রামে হাব এসছিল, এসে ওরা আবার বোম এনেছে, বোম মেরেছে। মদ খায় এরা ভাড়া দেয় বলে ওই ওদের সাথে মদ নিয়ে তো ঝামেলা। পরিবারের পাশে এসেছি, যারা দোষী
তাদের শাস্তি হবেই। এখানে কোনো রকম রেহাত করব না। আগামী দিন ওই পরিবারের পাশে আছি। যে রোজগার করে সে চলে গিয়েছে, তাহলে সে তার পরিবারটা যাতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারে সেই ব্যবস্থা আমি করব। কেউ সিপিএম করে, কেউ আইএসএফ করে, প্রশাসনিক আলোচনা করে এই সিপিএম আইএসএফ এর লোকগুলোকে কঠোর শাস্তি যাতে হয় তার ব্যবস্থা আমি করব। যে মারা গেছে এ কোন রাজনৈতিক দল? তৃণমূলের, একদম তৃণমূলের একদম। হানি ট্র্যাপের খপ্পরে পড়েই একেবারে ভারতের সঙ্গে, দেশের সঙ্গে, নিজের দেশের সঙ্গে প্রতারণা। সিআরপিএফ জওয়ান গ্রেফতার হয়েছে, গুপ্তচর সিআরপিএফ জওয়ান। দেখুন। পাকিস্তানের নজরে ভারতের সেনা আধা সেনা থেকে সীমান্ত সুরক্ষা, এই সব তথ্য জোগাড় করতে ফাঁদ পাতে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সেই ফাঁদে পা দেয় সিআরপিএফ জওয়ান মতিরাম জাট। দেশের গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য পাচার করে পাকিস্তানে। গত মাসে থেকে গ্রেপ্তার করে এনআইএ। জেরায় উঠে এসেছে হানি ট্র্যাপের মতো চাঞ্চল্যকর তথ্য। কেন্দ্রীয় গোয়েন্দারা জানতে পেরেছেন সোশ্যাল মিডিয়ায় উত্তর পূর্ব ভারতের এক মহিলার সঙ্গে আলাপ হয় সিআরপিএফ জওয়ান মতিরাম জাটের। অল্প সময় তাদের ঘনিষ্ঠতা বাড়ে, সেটাই ছিল ফাঁদ। ঘনিষ্ঠতা বাড়তেই শুরু হয় ব্ল্যাকমেল। ভয় দেখিয়ে ভারতীয় সেনা, আধা সেনা, সীমান্ত নিরাপত্তার তথ্য সংগ্রহ করে ওই মহিলা। তারপর সেই তথ্য পাচার করে আইএসআই এর কাছে। এভাবেই দিনের পর দিন ভারতের প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য গিয়েছে পাকিস্তানে। শুধু সিআরপিএফ জওয়ান মতিরাম নয়, পাকিস্তানের হয়ে চরবৃত্তি করেছে ইউটিউবার জ্যোতিরানী মালহোত্রাও। তাকেও গ্রেপ্তার করেছে এনআইএ। গোয়েন্দাদের সন্দেহ, জ্যোতি টাকার লোভে পড়েই চরের কাজ করেছিল। পাকিস্তানের থেকে মোটা টাকা পেত। সেই মানি ট্র্যাপে এসে ফাঁসে। টাকার জন্য তথ্য পাচার পাকিস্তানকে। এর জন্য জ্যোতির হাতিয়ার হানি ট্র্যাপ। ভারত সম্পর্কে নানা তথ্য জানতে শীর্ষ আধিকারিকদের সঙ্গে সম্পর্ক তৈরি করত। তাদের ফেলত হানি ট্র্যাপে। তারপর তাদের থেকে তথ্য নিয়ে পাঠিয়ে দিত পাকিস্তানে। মতিরাম জাটের ক্ষেত্রে বিষয়টা উল্টো। সে প্রথমে হানি ট্র্যাপে পড়ে, তারপর মানি ট্র্যাপে। তদন্তকারীরা জানতে পেরেছেন প্রতিরক্ষা সম্পর্কিত তথ্য পাচার করতে মাসে মাসে মোটা টাকা পেত মতিরাম। বিদেশ থেকে টাকা আসতো, অনলাইনে লেনদেন হতো। জ্যোতিরামের সঙ্গে যুক্ত এমন শতাধিক ব্যাংক অ্যাকাউন্টে নজর কেন্দ্রীয় গোয়েন্দাদের। সে সূত্রেই চরবৃত্তির সঙ্গে কলকাতার নাম জড়িয়েছে। শনিবার কলকাতায় অভিযান চালান এনআইএর তদন্তকারীরা। সোমবার দুজনকে তলব করা হয়। এদিন রাজারহাটের এনআইএর দপ্তরে দেখা করেন মোমিনপুরের ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ আলম। তার ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনের খোঁজ পেয়েছে এনআইএ। নিউজ 18 বাংলা। অপারেশন সিঁদুর, অপারেশন মির্জাফর এখনো চলছে। আর এই অপারেশন সিঁদুর শুরু হয়েছিল মুরিদকে বাহওয়ালপুরে জঙ্গি ঘাঁটি ধ্বংস করার। সেই জঙ্গি ঘাঁটিগুলোতে আবার কি জঙ্গিরা তৎপরতা শুরু করেছে? কারণ নতুন যে ছবি এসেছে তাতে দেখা যাচ্ছে মুরিদকেতে, বিশেষ করে মুরিদকে, যেখানে একেবারে জঙ্গি ঘাঁটি আমরা ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছিলাম, বিমান হানায় গুঁড়িয়ে গিয়েছিল, ফের সক্রিয়তা। ধ্বংসস্তূপ জঙ্গি ঘাঁটিতে ফের জমায়েত, ফের ভারত বিরোধী ষড়যন্ত্র। আর জৈশের হেডকোয়ার্টার, এটা হচ্ছে মুরিদকে হচ্ছে লস্কর তয়বা, আর বাহওয়ালপুর হচ্ছে জৈশে মোহাম্মদ। সেটাও আমরা গুঁড়িয়ে দিয়েছিলাম। সেখানেও আবার নতুন করে জমায়েত। পাক অধিকৃত কাশ্মীরে আবার কি ভারত বিরোধী চক্রান্ত?